আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল 4। এটার ক দাগে বলা আছে এরকম যে মৌলিক উপপাদ্য কি, যে সকল উপপাদ্য ব্যবহার করে সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয়ে গাণিতিক রূপ প্রদান করা হয় তাকে মূলত মৌলিক উপপাদ্য বলে। আসলে মৌলিক উপপাদ্য বলতে এখানে বুলিয়ানের যে উপপাদ্যগুলো সেগুলোকেই বোঝানো হয়েছে, অর এবং এন্ডের উপপাদ্যগুলো। আমি আবারও বলছি, যে সকল উপপাদ্য ব্যবহার করে সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয়ে গাণিতিক রূপ প্রদান করা হয় তাকেই মৌলিক উপপাদ্য বলে। তারপরে খদাগে এরকম বলা হচ্ছে যে চলক, বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক একই নয় তা ব্যাখ্যা করো। বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক একই নয় তা ব্যাখ্যা করো। আমি দেখতে পাচ্ছি যে দুইটি ভাগে বিভক্ত করেছি, এই দিক দিয়ে বুলিয়ান চলকগুলো লিখেছি এবং এই দিক দিয়ে প্রোগ্রামিং চলকটাকে বুঝিয়েছি। বুলিয়ান চলক সর্বদা বুলিয়ানের যে অর এবং এন্ডের নীতিমালা আছে সেগুলো মেনে চলে। বুলিয়ান চলক জর্জ বুলের আবিষ্কৃত এন্ড এবং অর এই দুইটি নিয়ম মেনে চলে। আমি উদাহরণ হিসাবে এখানে দুইটি উদাহরণ রেখেছি। একটি হচ্ছে এ যোগ এ যদি আমরা করি তাহলে আমাদের আউটপুট এই আসবে। আর এখানে আরেকটি উদাহরণ ছিল এরকম যে এর সাথে আমরা গুণাকারে 0 লিখেছি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 0। সেটা হচ্ছে মূলত আমাদের এন্ডের নিয়মে বুলিয়ান। তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামিং চলকের ব্যাখ্যাটা আমি লিখেছি যে প্রোগ্রামিং চলক সর্বদা প্রোগ্রামিংয়ের নীতিমালাগুলো মেনে চলে, কারণ প্রোগ্রামিং ক্ষেত্রে কিছু রুলস রয়েছে সেগুলো প্রোগ্রামিং চলক মেনে চলে, কারণ এটি একটি কেস সেন্সিটিভ ভাষা। এই লাইনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রোগ্রামিং হচ্ছে একটি কেস সেন্সিটিভ ভাষা। খুব বুঝে শুনে তার চলকগুলো ডিক্লেয়ার করতে হয়। আর এছাড়া আমাদের চলক ডিক্লেয়ার করার ক্ষেত্রে আরও কিছু নিয়ম নীতি আছে। আমাদের স্পেশাল ক্যারেক্টার বা স্পেস ব্যবহার করা যাবে না, এইভাবে লিখতে হবে যে প্রথম আমাদের বর্ণের কাজটা করতে হবে, তারপর হচ্ছে সংখ্যা, এখানে কোনো স্পেস থাকতে পারবে না। আবার যদি আমরা স্পেস দিতেও চাই তাহলে আমাদের এখানে একটা আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করা করতে হবে। দেখতে পাচ্ছ এখানে এ বি সি, তারপরে আমি একটা আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করেছি, তারপরে 1 লিখেছি। এইভাবে মূলত আমাদের প্রোগ্রামিং চলকগুলো ডিক্লেয়ার করতে হয়। তারপরে গদাগে বলা আছে এরকম যে A1 ডিভাইসটিকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আমাদের এখানে ডিভাইস দেখতে পাচ্ছি উদ্দীপকে 3টি ডিভাইস দেওয়া আছে, A1 A2 A3। এখানে বলেছে যে A1 ডিভাইসটিকে আমরা যেন নর গেট দ্বারা বাস্তবায়ন করি, তাহলে আমাদের প্রথমেই A1 ডিভাইসটি নামকরণ করতে হবে। তাহলে A1 ডিভাইসটি দেখতে পাচ্ছি ইনপুট সংখ্যা 2টি এবং আউটপুট সংখ্যা হচ্ছে 2টি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইনপুট সংখ্যা 2টি এবং আউটপুট সংখ্যা হচ্ছে 2টি, যার জন্য এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। আর যদি ইনপুট সংখ্যা 3টি হতো আর আউটপুট সংখ্যা 2টি হতো তাহলে ফুল অ্যাডার হতো। তাহলে এখানে দেখতে পাচ্ছি হাফ অ্যাডার, যার জন্য আমরা লিখেছি এখানে যে হাফ অ্যাডারকে নর গেট দিয়ে বাস্তবায়ন। আমরা হাফ অ্যাডারকে নর গেট দিয়ে বাস্তবায়ন করব, যার জন্য নর গেটের একটা চিত্র ওই দিক দিয়ে লিখে রেখেছি, কারণ আমাদের অঙ্কন করার ক্ষেত্রে শুধু এই নর গেটটাই ব্যবহার করব, অন্যান্য গেট ব্যবহার করতে পারবো না। তাহলে হাফ অ্যাডারের সমীকরণগুলো আমাদের অবশ্যই আগে লিখতে হবে। তাহলে হাফ অ্যাডারের সমীকরণ হচ্ছে 2টি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে C0। হাফ অ্যাডারের সমীকরণ হচ্ছে 2টি, একটি হচ্ছে এস আর একটা হচ্ছে C0। এস এর সমীকরণটা হচ্ছে A XOR B আর C0টা হচ্ছে AB। এটা আমাদের মুখস্থ করতে হবে যে হাফ অ্যাডারের সমীকরণ 2টি, A XOR B আর একটা হচ্ছে AB। A XOR B এর ভাঙা রূপটা হচ্ছে এরকম A বার B প্লাস A B বার, আর এটা যা ছিল তাই। এই ভাঙা রূপটা লেখার কারণ হচ্ছে আমাদের বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের এই গেটটা দিয়ে বাস্তবায়ন করা যায় না, মানে এই সমীকরণটা ব্যবহার করে করা যায় না, এটার ভাঙা রূপটাই প্রয়োজন পড়ে। যেহেতু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব, নরের সর্বশেষ অংশে আমাদের অর আছে, আর অর মূলত যোগের কাজ করে। এখানে প্রত্যেকটা চিহ্নই যোগে আনতে হবে। দেখতে পাচ্ছি এখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটি আমাদের তুলে এখানে যোগ চিহ্ন আনতে হবে। তাহলে অবশ্যই আমাদের যুক্তিসঙ্গতভাবে আনতে হবে, এখানে বার ইউজ করতে হবে। এখন বার ইউজের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এইখানে অলরেডি যুগ চিহ্ন আছে আমাদের যুগ চিহ্ন, তাহলে এইখানে এই যুগ চিহ্নটা আমাদের পরিবর্তন করতে হবে না, কিন্তু এই গুণ চিহ্নটা আমাদের যুগে রূপান্তর করতে হবে, যার জন্য আমাদের 2টি করে বার দিতে হবে। অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের একটি বার আনা যায় না, যার জন্য আমরা 2টি করে বার দিলাম। তাহলে আমরা প্রথমেই এই জায়গায় যদি ভারটা ভাঙি তাহলে এর উপরে আমাদের 2টি বার হবে আর বিয়ের উপরে একটি হবে, আর উপরের যা বারটা ছিল হোল বারটা তাতে থেকে যাবে। তারপরে প্লাস চিহ্ন আবার এইখানেও সেমভাবে আমরা এই জায়গায় ভাঙবো, তাহলে এখানে বার হবে, এখানে প্লাস হয়ে যাবে। কথা হচ্ছে বুলিয়ান এর নিয়মে আমার যদি বার ভাঙি তাহলে চিহ্নের পরিবর্তন হয়। এখানে ছিল গুণ চিহ্ন, এখানে যুগ চিহ্ন হয়ে গেছে। সেমভাবে এখানেও গুণ চিহ্ন ছিল, এখন আমাদের যুগ চিহ্ন হয়ে যাবে
আর বি এর উপরে হয়ে যাবে 2টি বার, আর এই বারটা তো আমাদের হোল আকারেই থেকে যাবে। আবার এখানে আর একটা জিনিস অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে বুলিয়ান এর নিয়মেই যদি 2টি বার থাকে এককভাবে, কোনো চলকের উপর যদি এককভাবে 2টি বার থাকে তা আমরা তুলে দিতে পারি। তাহলে এখানে শুধু আমরা এ লিখলে আমাদের হয়ে যাবে, এখানে শুধু জাস্ট আমরা এ লিখলে হয়ে যাবে। আর এই দিক দিয়ে আমরা লিখব বি বার, আর এই হোল বারটা লিখবো প্লাস, তো প্লাসেই এই দিক দিয়ে লিখবো আমরা এ বার প্লাস শুধু বি লিখবো, কারণ এই সিঙ্গেলই ছিল এখানে বি, তার উপরে বার থাকলে আমরা তুলে দিতে পারি বুলিয়ান নিয়মে। আর এই বারটা তো যা ছিল তাই। এখন কথা হচ্ছে শত কিছুর পরে আমাদের করতে হবে বাস্তবায়ন করতে গেলে আমাদের হোল বার ব্যবহার করতে হয়। তাহলে পুরো সমীকরণের উপর আমরা এই যে হোল বার দিয়ে দিলাম, তাহলে মোটামুটি আমাদের বাস্তবায়নের জন্য উপযোগী হয়ে গেল। এখন হচ্ছে এই পার্টটা সি0 পার্টটা, তাহলে এই মানের উপরে আমাদের 2টি বার দিতে হবে। আমরা আগেই বলেছি যে নরে বাস্তবায়ন করতে গেলে এখানে অরে আনতে হবে, তাহলে একটা বার ভাঙি, একটা বার ভাঙলে এরকম একটা আমরা রূপ পাই, দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট যুগের কাজ রয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে এটা নড়ে গিয়েছে। জাস্ট এখন খালি অঙ্কন করে দেবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এটা জাস্ট আমরা এখন অঙ্কন করে দেব। আমাদের চলক হচ্ছে 2টি, একটা হচ্ছে এ আর একটা বি, লিখলাম এ বি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে এ থেকে নিয়েছে, তারপরে হচ্ছে বি বার, তারপরে বি বার, কিন্তু বারটা আমাদের এইভাবে অঙ্কন করতে হবে, কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেকটা চিত্র আমাদের নড়ে হবে। তাহলে এইখানে হচ্ছে আমাদের বি বার, আর এই দিক থেকে হচ্ছে আমাদের শুধু এ, আর তাদের মধ্যে সম্পর্ক যোগের এবং হোল বার রয়েছে। তাহলে এই দুইটা ইনপুটকে আমরা এইভাবে আমরা নিতে পারি যেন আমরা এ প্লাস বি বার হোল বার এই কাজটা পাই। প্রত্যেকটা চিত্র আমাদের নড়ে হবে, অন্যান্য চিত্র এখানে অঙ্কন করা যাবে না। তারপরে হচ্ছে এই পার্টটা হচ্ছে এ বার প্রথমেই, তাহলে আমরা এ বার থেকে 2টি ইনপুট নিয়ে নিই, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এ বারের কাজটা। তারপরে শুধু বি, তাদের মধ্যে সম্পর্ক যোগের মানে, তারপরে হোল বার, তার মানে আমি বলতে পারি এখানে নরেরই একটা গেট প্রয়োজন। তাহলে আমরা নরের গেটটা এখানে অঙ্কন করে দিলাম। এই 2টা পার্টের কাজ হয়ে গেল, এখন শুধু 2টা বারের কাজ। তাহলে এই 2টা ইনপুটকে একটু আগ পিচ করে আমরা 2 বার অঙ্কন করে দেব। এই যে একবার একটা নর গেট, আবার আরও একটি নর গেট অঙ্কন করে দিলাম, তাহলে আমাদের এস এর কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন বাকি রইল শুধু সি0 কাজটা। তাহলে দেখতে পাচ্ছি এ বার, এই যে লিখলাম আমরা এ বার, তারপরে হচ্ছে বি বার, লিখলাম বি বার। এই 2টার উপরে আবার হোল আকারে একটি বার রয়েছে, তাহলে আমরা এই 2টাকে মিলিয়ে আরও একটি নর গেট অঙ্কন করে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা এরকম হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের আজকের গ দাগের উত্তর। এখন আমরা ঘ দাগ সলিউশন করব। ঘ দাগে বলা আছে এরকম যে 13 এবং এখন আমরা এটার ঘ দাগ সলিউশন করব। ঘ দাগে বলা আছে এরকম 13 এবং 15 যোগ করো উদ্দীপকের ডিভাইসটির দ্বারা। আর উদ্দীপকের ডিভাইসটা আমরা গয়েতে বলেছিলাম যে A1 হচ্ছে হাফ এডার আর বাকিগুলো হচ্ছে ফুল এডার, কারণ হাফ এডার বলেছিলাম এই কারণে 2টি ইনপুট ছিল 2টি আউটপুট ছিল, আর A2 A3 সেগুলো হচ্ছে ফুল এডার, কারণ 3টি আউটপুট 3টি ইনপুট 2টি আউটপুট, যার জন্য এটিকে আমরা ফুল এডার বলতে পারি। আর এডার হচ্ছে মূলত 2 প্রকার, একটা হচ্ছে হাফ এডার, ফুল এডার। এডারের কাজই হচ্ছে বাইনারি যোগ করা, এডারের কাজই হচ্ছে বাইনারি যোগ করা। তাহলে 13 এবং 15 এই 2টি মানকে আমাদের বাইনারিতে আনতে হবে, কারণ বাইনারিতে না আনলে আমরা যোগটা সম্পূর্ণ করতে পারবো না। 13 দশমিকে 15 দশমিকে, তাহলে এই মানগুলোকে আমার দশমিক থেকে যদি বাইনারিতে আনতে হয় তাহলে ভাগ প্রক্রিয়া আনতে হবে, তাহলে আমাদের ভাগ করতে হবে। যেহেতু বাইনারিতে আনবো, বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করবো। 13কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের 6 দশমিক সামথিং আসে, আমরা দশমিকের পরে মানটা নিতে পারি না, শুধু 6কেই নিব। এখন 6 আর 2 যদি গুণ করি আমরা পাবো 12, আর এই 12 এখানে, আর এই বক্সে ছিল আমাদের 13, তাহলে তফাৎ এখানে পার্থক্য হচ্ছে 1-এর, যার জন্য আমরা লিখবো এখানে 1। আবার এই 6কে 2 দ্বারা ভাগ করবো, এখানে পাচ্ছি আমরা 3। এখন এই 3 আর 2 যদি গুণ করি আমরা 6ই পাবো, তাহলে যা ছিল তাই পেয়েছি, মানে নিঃশেষী বিভাজ্য হচ্ছে, তার জন্য আমরা এখানে লিখবো 0। আবার এটাকে 2 দ্বারা ভাগ করবো, 3কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের উত্তর হবে 1, আর 1 আর 2 যদি গুণ করি 2, আর এখানে হচ্ছে 3, তাহলে তফাৎ দেখতে পাচ্ছি 1-এর, আমরা তফাৎটাই লিখবো এখানে। আবার এটাকে 2 দ্বারা ট্রাই করবো, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, যার জন্য মন থেকে আমরা এখানে 0 লিখবো, আর 0-র উপরে যা ছিল এখানে তাই লিখবো। তাহলে এই মানটা হচ্ছে এরকম যে নিচ থেকে লিখতে হয় 1101, এটা হচ্ছে 13-র বাইনারি মান। এখন আমরা 15-র বাইনারি মান বের করবো, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি এখানে উত্তর হবে আমাদের 7 আর এটা গুণ করলে হবে 14, কিন্তু এখানে ছিল 15, তাহলে তফাৎ বা পার্থক্য বা অবশিষ্ট হচ্ছে 1-এর, লিখবো 1। এটাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি এখানে পাবো আমরা 3, আর 3 আর এটা যদি গুণ করি হবে 6, আর এখানে হচ্ছে 7, তাহলে পার্থক্য হচ্ছে এখানে আবারও 1-এর। এটাকে আবার 1 দ্বারা ভাগ, এই 2 দ্বারা ভাগ করবো, তাহলে হবে উত্তর হবে 1, আর এটা গুণ করলে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3, তাহলে পার্থক্য 1-এর।
সর্বশেষ এককে আমরা ট্রাই করব 2 দ্বারা, কিন্তু এক ছোট সংখ্যা, এককে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, যার জন্য আমরা মন থেকে এখানে 0 লিখব, আর 0-এর উপরে যা ছিল তাই এখানে লিখব। তাহলে 15-এর বাইনারি মান হচ্ছে আমাদের 4টা 1। এখন এখানে আমরা যদি এই বিট চিন্তা করি 4টি, এখানেও 4টি, এখানেও 4টি, কিন্তু আমাদের উদ্দীপকের ডিভাইস ছিল 3টি। প্রথমটি হচ্ছে হাফ অ্যাডার, বাকিগুলো হচ্ছে ফুল অ্যাডার। আমাদের আরও একটি ফুল অ্যাডার প্রয়োজন, কারণ এখানে বিট হচ্ছে 4টি। এখন আমরা ডিভাইসগুলো অঙ্কন করব। আমাদের প্রশ্নে 3টি ডিভাইস ছিল, আমরা অতিরিক্ত আরেকটি ডিভাইস অঙ্কন করলাম, কারণ এখানে বিট হচ্ছে 4টি। তাহলে 4টির কাজ করতে গেলে আমাদের 4টি ডিভাইসের প্রয়োজন পড়ে। প্রথমটি ছিল হাফ অ্যাডার, আর বাকিগুলো ফুল অ্যাডার, যার জন্য আমি ওই অতিরিক্ত যেটা অঙ্কন করলাম সেটা ফুল অ্যাডারই অঙ্কন করলাম। আচ্ছা, এখন আমাদের মানগুলো বসাতে হবে, খুব ভালো করে আমাদের মানগুলো বসাতে হবে। তাহলে আমরা যদি 13-র যে বাড়ির মানটা খেয়াল করি, তাহলে এই প্রথম মানটা এখানে লিখলাম, আর এইটার প্রথম মানটা এখানে লিখলাম। তাহলে 13-র দ্বিতীয় মানটা আমরা এখানে লিখলাম, তারপরে লিখব আমরা 15-র দ্বিতীয় মানটা এখানে, তারপরে হচ্ছে 13-র তৃতীয় মানটা আমরা লিখব এই জায়গায়, আর 15-র তৃতীয় মানটা লিখবো এই জায়গায়। তাহলে একদম চতুর্থ মানটা বাকি রইল, তাহলে 13-র চতুর্থ মানটা লিখবো এই জায়গায়, এই যে 15-র চতুর্থ মানটা এই জায়গায়। আমরা মানগুলো ঠিক করে যদি বসাতে পারি তাহলে যোগটা খুব সহজেই করতে পারবো। আমি আবার একটু বলে নিচ্ছি যে এটার প্রথমটি এখানে লিখবো এবং এটার প্রথমটি এখানে, পরে আবার এটার দ্বিতীয়টি, এটারও দ্বিতীয়, এটার তৃতীয়টা, আবার এটার তৃতীয়টা, এবং এটার চতুর্থটা এখানে লিখবো এবং এটার চতুর্থটা এখানে লিখবো। এখন যুগের প্রক্রিয়াটা করব। এই দিক দিয়ে আমরা যুগে করি, এখানে বাইনারি কনসেপ্টটা কাজে লাগাতে হবে। আমরা জানি বাইনারির ভিত্তি হচ্ছে 2, বাইনারির ভিত্তি হচ্ছে 2। ভিত্তি যদি মিলে যায় তাহলে আমাদের উত্তর হয় 0 এবং হাতে থাকে আমাদের 1। এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। আর আরেকটা কথা হচ্ছে, যদি আমরা কোনো কারণে এই 3 পেয়ে যাই, 3 মানে 1 যদি আমাদের 3টি হয়ে যায়, তাহলে আমাদের এই 3 থেকে আমাদের বাইনারির ভিত্তি 2 বাদ দিতে হবে। তাহলে 3 থেকে যদি 2 বাদ দিয়ে আমাদের থাকবে 1, আর আমাদের হাতেও আমাদের আরও 1 থাকবে। এই দুইটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। আমি আবারও বলছি, বাইনারির ভিত্তি হচ্ছে 2, ভিত্তি মিলে গেলে আমাদের 0 হবে এবং হাতে 1 থাকবে। এই কনসেপ্টটা পুরোপুরি এখানে কাজে দিবে। তাহলে প্রথমটিতে আমাদের ইনপুট সংখ্যা হচ্ছে 2টি আমাদের 1। তাহলে এই মান যদি আমরা 2টি যোগ করি, বাইনারির নিয়মে যদি আমরা এই 2টিকে যোগ করি, বাইনারির নিয়মে যদি এই 2টিকে যোগ করি, 1 আর 1 যদি যোগ করি, 1 আর 1 হচ্ছে আমাদের 2 হচ্ছে বাইনারির ভিত্তি মিলে গেলে 0 আর হাতে আমাদের 1। তাহলে ভিত্তি মিলে গেলে 0, আমাদের হাতে 1, তাহলে আমাদের 0টা লিখবো আমরা এই জায়গায়, আবার হাতেটা লিখবো আমরা ঠিক এই জায়গায়। এই হচ্ছে আমাদের কাজ। আবার এখানে দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে 0, তারপরটি 1, তারপরটি 1। এখানে 3টি ইনপুট, তাহলে এখানে ফুল অ্যাডারের কাজ। তাহলে 3টি ইনপুটের মধ্যে চিন্তা করলে আমাদের কার্যকরী কিন্তু 2টি 1। তাই 2টি 1 যদি আবার যোগ করি, তাহলে আমাদের যোগফল হবে আমাদের 0, আর হাতে থাকবে আমাদের 1। তাহলে এই হাতের 1টাই আমরা এই জায়গায় লিখবো, হাতের 1টা আমাদের এই জায়গায় লিখবো। এখানে আবার এখানে 3টি ইনপুট এই জায়গায়, 3টি ইনপুটের মধ্যে 3টি আমাদের হচ্ছে 1। এখন করণীয় কি? তাহলে এই কনসেপ্টটা কাজে লাগাবো। 3টি ইনপুট যদি 1 হয়ে যায়, তাহলে আমরা কাজ হচ্ছে এরকম যে 3 থেকে আমাদের বাইনারির ভিত্তি বাদ দিতে হবে। বাইনারির ভিত্তি যদি আমরা বাদ দেই, বাইনারির ভিত্তি 2 যদি আমরা 3 থেকে বাদ দিই, থাকবে আমাদের 1। তাহলে আমরা লিখবো এখানে 1, আর হাতে আমাদের 1 থাকবে। এটা আমাদের অঙ্কের নিয়ম, যেহেতু এখানে ভিত্তি ব্যবহার করেছি তার জন্য আমাদের হাতে 1 থাকবে। তাহলে এই লাইন থেকে এখানে হাতে 1 আসবে আমাদের। আবার সেম কাজ, এখানে 3টি ইনপুট আবারও। তাহলে 3টি ইনপুট যদি আমরা যোগ করি, তাহলে আমাদের 3 হয়ে যাচ্ছে। তাহলে 3 থেকে বাইনারির ভিত্তি 2 বাদ দিতে হবে, তো আমাদের উত্তর হচ্ছে 1। আমরা এখানে লিখবো 1, আর অবশিষ্ট আকারে আমাদের 1 থাকবে। তাহলে এই 1 আমরা এই জায়গায় লিখবো। এখন আমাদের জাস্ট উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। উত্তরটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর এটা। তাহলে প্রথমে লিখবো 1 1 1 0 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।